23 সালের প্রশ্নটা থাকলে একটু দেখলে দিলে পরে ভালো হতো। 23 সালের 23 সালের প্রশ্নটা কোশ্চেন পেপারটা স্যার। সলভ হুম। পাবে। ওকে ওকে পাবে। চলো আমরা ক্লাসে আসি। আজকে তাহলে আমরা শুরু করব পাস্ট এবং ফিউচার টেন্স দুটোই করাবো। তো পাস্ট টেন্সের মধ্যে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স। এটা প্রত্যেকেই জানো, সিম্পল পাস্ট টেন্স। এই সিম্পল পাস্ট টেন্সের মূল বিষয়টা হলো যে ঘটনাটা অতীতে ঘটে গেছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্স। যেমন ধরো যদি আমি বলি যে আমি কাজটি করেছিলাম, যে কোনো একটা কাজ, সেটা তুমি করেছিলে বা তুমি অঙ্ক করেছিলে বা তুমি অঙ্ক ক্লাস করেছিলে, যেটাই হোক না কেন, তাহলে কাজটি করেছিলে মূলত যেটা অলরেডি হয়ে গেছে। তো ধরো আমি একটা সেন্টেন্স লিখেই দিই যে আমি কাজটি করেছিলাম, এই যে সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের মানে এই টেন্সের যেটা স্ট্রাকচার, মানে যেভাবে সেন্টেন্সটা গঠন হবে, সেটা হচ্ছে সবার প্রথমে বসবে হচ্ছে গিয়ে সাবজেক্ট, সব জায়গায় তাই বসে, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ডু ডিড ডান, এই তিনটের মধ্যে যেটা সেকেন্ড ফর্ম অর্থাৎ ডিড, সেই ফর্মটা এখানে বসবে। অর্থাৎ সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম আমি এখানে লিখে দিই, এবং তারপরে বসবে হচ্ছে গিয়ে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড যা যা থাকবে তাইতেই বসবে। তাহলে আমি কাজটি করেছিলাম, এটাকে যদি আমি ট্রান্সলেট করি কি হবে বলতো? I did the work. I did the work. এবার এখানে দা কথাটা কেন হয়েছে? কারণ এখানে কাজটি নির্দিষ্ট কোনো একটি কাজকে কিন্তু বলছে। যদি বলতে আমি কাজ করেছিলাম, তাহলে কিন্তু আই ডিড ওয়ার্ক হয়ে যেত। টি টা আছে বলে এখানে দা হয়েছে, বা নির্দিষ্ট বলে বলা হয়েছে বলে এখানে দা হয়েছে। তাহলে আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এটা মোটামুটি ভাবে দেখলাম পেরেই গেলে তোমরা। এবার যদি এই বাক্যটাকেই নাবাচকে পরিণত করি তাহলে কি হবে? আমি কাজটি করিনি, I didn't do the work. আরেকবার বলো। I did not do the work. বেশ ভালো বলেছো, যে বলেছে। এবার এখানে একটু মনে রাখার বিষয় আছে, সেটা একটু মনে রাখো। আগেরটা নিয়ে কিন্তু আমি তেমন কিছু বলি নাই, বললাম এখানে একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটা একটু দেখে নাও। আমি কাজটি করেছিলাম আছে, এবার আমি লিখে ফেলি করিনি। আমি কাজটি করিনি। এই যে সেন্টেন্সটা আছে, এটার ক্ষেত্রে দেখো একটুখানি ভালো করে এটা একটু বুঝে নাও, মানে মূল বিষয়টা একটু বুঝে নিতে হবে। জানি তোমরা সবাই জানো, বাট প্রশ্ন তো এইভাবে আসে, সেই জন্য। তাহলে আমি কাজটি করিনি, দেখো এখানে আমি কাজটি করিনি, স্বাভাবিকভাবেই সর্বপ্রথমে আসবে সাবজেক্ট, সেটা চাই, এবং তারপরে আমাদের হেল্পিং ভার্ব ডিড, সেটাই আসবে। তাহলে আই ডিড, এবার একটা নেগেটিভ শব্দ আসবে, নো, নট, নেভার, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। আমি কাজটি করিনি, এখানে নট শব্দটা হবে এই সেন্টেন্সের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট, সেই কারণে। তাহলে আই ডিড নট। এখন প্রশ্নটা হচ্ছে এটা তো পাস্ট টেন্স, কিন্তু তা সত্ত্বেও আমরা ভার্বের ফার্স্ট ফর্মকে এখানে বসাবো। যখন নেগেটিভ হবে তখন, কেবলমাত্র নেগেটিভের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। কেন বসাবো সেটা আমি বলছি। তাহলে আই ডিড নট এখানে হয়ে যাবে তখন ডু, তার মানে আই ডিড নট ডু, বাদ বাকি যা আছে তাই বসে যাবে ওয়ার্ক। এবার এখানে এই ডু কথাটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু তার সত্ত্বেও এটা হলো। কেন হলো? এটা কেন হলো? তার কারণ এই সেন্টেন্সটার মধ্যে অলরেডি একটা পাস্ট টেন্স আছে, সেটা হচ্ছে ডিড, অর্থাৎ একটা পাস্ট টেন্স অলরেডি আছে। তাহলে যদি একটা পাস্ট টেন্স এখানে থেকে থাকে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট টেন্স
হতে পারে না বা হয় না কখনো। তাহলে সেই জন্যই পরের যে ভার্বটা রয়েছে, মূল ভার্ব যেটা, সেই মূল ভার্বটা হয়ে যাচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ অর্থাৎ ডু। তাহলে এবার কোনো একটি সেন্টেন্সে একটা বড় সেন্টেন্স তোমাকে দিয়ে দিল পরীক্ষার সময় এবং সেখানে এরর দিয়ে দিল, এরর অর্থাৎ সেন্টেন্সের শুরুতে এরকম ডিড আছে এবং পরেও গিয়ে দেখা যাচ্ছে যে মূল ভার্বের আবার পাস্ট ফর্মটাই লিখে রেখে দিয়েছে। তাহলে এটা কিন্তু ভুল। তার মানে তোমার এই যে বেসিক সেন্সটা যদি থাকে যে একটা তো পাস্ট টেন্স এখানে রয়েছে, তাহলে পরের অংশটা আমার সব সময় হবে প্রেজেন্ট টেন্স। এই বিষয়টা একটুখানি মনে রাখতে হবে। বোঝা গেল প্রত্যেকের? এই বিষয়টা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম? তাহলে যদি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে হেল্পিং ভার্বটা পাস্ট টেন্স থাকে, তাহলে পরের যে অংশটা মূল ভার্ব সেটা অটোমেটিক্যালি প্রেজেন্ট টেন্স হয়ে যায় এবং সেই জন্যই এই সেন্টেন্সটা আমি কাজটি করিনি, যেটা নেগেটিভ একটি সেন্টেন্স, নাবাচক একটি বাক্য, সেই বাক্যের প্রথম অংশটা আই ডিড হলো, পরের অংশটা শুধুমাত্র ডু হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কোনো কনফিউশন আছে কারো, কোনো প্রশ্ন আছে? একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ যদি। না স্যার। ওকে, চলো নেক্সট। এবার এবার এই সেন্টেন্সটাকেই যদি আমরা প্রশ্ন বানাই, প্রশ্ন বানানো হবে আমি কি কাজটি করেছিলাম। এখানে আছে আমি কাজটি করেছিলাম, তার সঙ্গে একটা কি যুক্ত হয়ে যাবে, আমি কি কাজটি করেছিলাম, এইটা হবে প্রশ্ন। যদি এটা প্রশ্ন করি তাহলে এটার উত্তর কি হবে, কে বলবে? Did I do the work? আমি কি কাজটি করেছিলাম, এখানে একটি কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এইবার যখন কোশ্চেন মার্ক হয়ে গেল, এবার আমি এটাকে কি করব, প্রশ্নবোধক বাক্যে বানাবো। তাহলে সবার প্রথমে চলে আসবে এটার হেল্পিং ভার্বটা, সেটা হচ্ছে ডিড, এবং তারপরে সাবজেক্ট আই, ডু দা ওয়ার্ক। একই রকম ফর্মুলা কাজ করেছে যে ডিড আই ডু দা ওয়ার্ক, এখানেও সেই ডু কথাটা বসছে। তার কারণ হলো গিয়ে যে প্রথমে কিন্তু ডিড কথাটা আছে, সেই কারণে। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের শুধু জ্ঞাতব্য বিষয় হচ্ছে এটুকুই যে আমরা যখনই কোনো নেগেটিভ সেন্টেন্স হবে তখন পরের মূল ভার্বটা অটোমেটিক্যালি প্রেজেন্ট টেন্সেই বসবে বা প্রেজেন্ট টেন্স হবে। এবার এই কিছু কিছু সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা হ্যাবিট হিসাবে পাস্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ হ্যাবিট বোঝাবে। কিরকম, আমি ধরো একটা সেন্টেন্স বললাম যে সে প্রত্যেকদিন নদীতে স্নান করত, সে প্রত্যেকদিন নদীতে স্নান করত, সে প্রত্যেকদিন নদীতে স্নান করত। এই সেন্টেন্সটা শুনে কি মনে হচ্ছে? অবশ্যই অতীতকালে সে করত, সে অতীতকালে প্রতিদিনই নদীতে স্নান করতো, মানে এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রেও যখন অভ্যাস বোঝায় তখন একটু পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় সেটা একটুখানি দেখে নাও, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে সে প্রত্যেকদিন নদীতে স্নান করত, সে প্রত্যেকদিন নদীতে স্নান করত। আমি এটাকে একটু লিখে নিচ্ছি, সে প্রতিদিন নদীতে স্নান করত। পাস্ট টেন্সে আছে দেখেই বুঝতে পারছো। যখন এই অভ্যাস বোঝাবে তখন একটা উড অথবা ইউজ টু অথবা ইউজড টু, ইউএসইডি তারপর টু, এই দুটো ভার্বের মধ্যে যে কোনো একটি ভার্ব তুমি বসাতে পারবে। সে প্রত্যেকদিন নদীতে স্নান করতো, যেহেতু এটা অভ্যাস বোঝাচ্ছে, বা যে কোনো অভ্যাস যেটা একটা কন্টিনিউ সময় ধরে চলতো, একটা টাইম পিরিয়ড অবধি অতীতকালে চলেছিল, এটা একটা অভ্যাস তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে একটা একটা সময় ধরে চলার কাজকে আমরা অভ্যাস বলবো। এবং সেক্ষেত্রে উড এবং ইউজ টু এই দুটোর মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহৃত হবে। যেমন ধরি, যদি আমি বলি যে সে 3 বছর ধরে বা 1 বছর ধরে
টেট প্রিপারেশন নিয়েছিল বা নিচ্ছিল, তার মানে এটাও কিন্তু তার কাছে একটা অভ্যাস। তাহলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও বা এই জাতীয় শব্দের ক্ষেত্রেও ইউজ টু কথাটা ব্যবহৃত হবে। তাহলে যদি এটাকে আমি লিখি তাহলে কি লিখবো? সে প্রত্যেকদিন নদীতে স্নান করতো। বলো, কে পারবে? বলো কেউ একজন। হি ইউজ টু অথবা উড, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। He used to take bath হবে? ইউজ টু, Bath every বলো। day. He used to bath Every day every day. ইন দ্য রিভার। in the river. তাহলে হি ইউজ টু বাথ হবে না, বেথ, BATHE, ঠিক আছে? তাহলে হি ইউজ টু বেথ ইন দ্য রিভার এভরিডে, বা এভরিডেটা আগেও দিতে পারো। তাহলে সে প্রত্যেকদিন নদীতে স্নান করতো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? শুধু একটুখানি জিনিস মনে রাখো, যে আমাদের যখন অভ্যাস বোঝাবে তখন ইউজ টু অথবা উড এই কথাটা আমরা ব্যবহার করব, ব্যাস। আর কিছু এখানে মনে রাখার তেমন বিষয় নেই। তাহলে কখনো কখনো এরকম সেন্টেন্স দেবে যেখানে ইউজ টু অথবা এই উড থাকবে, এটা দেখে বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা হচ্ছে বেসিক্যালি কিসের সেন্টেন্স? এটা পাস্ট টেন্সেরই সেন্টেন্স, বাট সেটা একটা অভ্যাস বুঝিয়েছে দীর্ঘদিন ধরে, সেই জন্য ইউজ টু অথবা আমরা উড ব্যবহার করেছি। তো এবার পাস্টের পরে আমরা চলে আসবো পরের যে টেন্সটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট কন্টিনিউয়াসে কি হবে মূলত? পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে অতীতকালে কোনো একটা ঘটনা চলতে থাকবে। অতীতকালে কোনো একটা ঘটনা অনেকক্ষণ ধরে চলতেছিল বা চলতে থেকেছিল, এই অর্থে ব্যবহৃত হবে। যেমন ধরো, আমি ফুটবল খেলতেছিলাম, অর্থাৎ একটা সময় ধরে সেই কাজটা চলছিল, বা তিনি ফুটবল খেলিতেছিলেন, এই টাইপের যে সেন্টেন্স গুলো থাকে, যেটা অতীতকালে একটা সময় ধরে মানে অতীতকালে চলেছিল, এই ধরনের সেন্টেন্সকে আমরা বোঝাবো। এই জাতীয় সেন্টেন্সের যেটা সেন্টেন্স স্ট্রাকচার হয়, মানে যেভাবে আমরা বাক্য গঠন করব, সেটা হচ্ছে সবার প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। সাবজেক্টের সঙ্গে অবশ্যই ওয়াজ অথবা ওয়্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে যে কোনো একটা বসবে, এবং তার সঙ্গে বসবে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস তাই আইএনজি, এবং তারপরে আদার্স ওয়ার্ড বা আদার্স শব্দ, যা ইচ্ছা তাই বসতে পারে। যদি আমি একটা সেন্টেন্স এখানে বাংলায় লিখি, যে ধরো আমি লিখলাম যে আমি ফুটবল খেলতেছিলাম, তাহলে আমি ফুটবল খেলতেছিলাম, এখানে কিন্তু কোনো টাইমের উল্লেখ নেই, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি ফুটবল খেলতেছিলাম, কতক্ষণ ধরে খেলছিলাম এই সমস্ত এখানে বলবে না, টাইম থাকবে না। তাহলে আমি ফুটবল খেলতেছিলাম। যদি সেন্টেন্সটাকে আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? অবশ্যই সাবজেক্ট আগে বলবে। I was বেশ, playing football. যারা পারছো তারা লিখে ফেলো। তাহলে আমি ফুটবল, হ্যাঁ ঠিকই বলছো, লিখে দাও আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি ফুটবল খেলতেছিলাম, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর সঙ্গে ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে যে কোনো একটা বলবে, সেটা হচ্ছে ওয়াজ পড়বে, তাহলে আই ওয়াজ। খেলা ইংলিশ প্লে, PLAY, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার মানে আই ওয়াজ প্লেইং, কি খেলতেছিলাম? ফুটবল খেলতেছিলাম, তাহলে ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল। যদি বলি আমি মাঠে ফুটবল খেলতেছিলাম, তাহলে হবে আই ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড। তাহলে সহজ বিষয়টা এইটুকু সবাই জানো, এটুকু আমার শেখানোর বিষয়ও না তোমাদের ক্লাসে। আমার যেটা শেখানোর বিষয় এবার, আমি যদি এই বাক্যটাকেই আমি কি করব বলতো, আমি নাবাচক করব। আমি ফুটবল খেলছিলাম না, এটা আছে আমি ফুটবল খেলছিলাম, এবার হচ্ছে গিয়ে আমি ফুটবল খেলছিলাম না, তাহলে কি হবে? I was শুধু not একটা playing not football. যুক্ত হবে। I was not playing football. I was not playing Football. football. এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্ন বানাই, আমি কি ফুটবল খেলছিলাম, প্রশ্নটা এটা হবে। বা ধরো একটা নাম, কেউ এখানে শিখা ফুটবল খেলছিল ধরো, তাহলে শিখা কি ফুটবল খেলছিল, প্রশ্নটা এটা হবে। তাহলে আমি কি ফুটবল খেলছিলাম, তাহলে সবার আগে কি আসবে? ওয়াজ চলে আসবে। তাহলে ওয়াজ Football. আই I not Was I not
Not playing না, football. আমি নেগেটিভ বলিনি, Oh, আমি I কি was ফুটবল playing খেলছিলাম না? football. Was I I playing football? এক্ষেত্রে মিউট করো, প্রত্যেকে মিউট করে নাও, প্রত্যেকে মিউট করো, প্রত্যেকে মিউট করো। এখানে দুটো কোশ্চেন বানানো যায়, একটা হ্যাবাচক প্রশ্ন আর একটা নঙর্থক নেগেটিভ প্রশ্ন হয়। প্রশ্ন দুটো হচ্ছে আমি কি ফুটবল খেলছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল, কোশ্চেন মার্ক বসবে। আর একটা হবে আমি কি ফুটবল খেলছিলাম না, এটাও প্রশ্ন হবে আমি কি ফুটবল খেলছিলাম না। এবার ধরো তুমি টেটে ধরে নাও যে খারাপ রেজাল্ট করেছো, তোমার মা বাবা বলছে যে তুই তো খারাপ রেজাল্ট করেছিস আবার, তখন তুমি এটা বল, তুমি এই টাইপের কথা অনেক সময় বলো যে আমি কি প্রিপারেশন নিচ্ছিলাম না, আমি কি মন দিয়ে পড়াশোনা করছিলাম না। তার মানে কি হচ্ছে, বেসিক্যালি তুমি নঙর্থক প্রশ্নবোধক বাক্যে কথা বলছো, এটাও এক ধরনের প্রশ্ন। আমি সেই প্রশ্ন বলছি না, আমি সহজ সরল হ্যাবাচক প্রশ্ন বলছি যে আমি কি ফুটবল খেলছিলাম, তাহলে ওয়াজ আই প্লেইং ফুটবল। আর যদি ওই প্রশ্নটা বলো আমি কি ফুটবল খেলছিলাম না, তাহলে ওয়াজ আই নট প্লেইং ফুটবল, শুধু একটা নট কথা যুক্ত হবে, সেটাও একটা প্রশ্ন হবে, নঅর্থক নেগেটিভ বাক্যে আমরা প্রশ্ন পড়বো। এইটুখানি সবার মাথায় ঢুকেছে? এইটুখানি সবার মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। বেশ, এখানে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। এবার একটুখানি যেটা মাথায় ঢুকবে না সেই জায়গাতে যাচ্ছি। এটা তো সহজই ছিল, এবার যেটুকু আমাদের একটু জানতে হবে সেরকম একটি বিষয়তেই যাচ্ছে। এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, যেটা জানতে হবে সেটা একটু দেখো। ধরো কোনো একটি সেন্টেন্সের মধ্যে দুটো কাজ একসঙ্গে ঘটেছে। একটা কাজ হচ্ছে তুমি ফুটবল খেলছিলে, আর একটা কাজ হচ্ছে কেউ তোমাকে মানে পছন্দ করে, সে লুকিয়ে লুকিয়ে দেখছিল তোমাকে। তাহলে এখানে দুটো কাজ একসঙ্গে ঘটছে, একটা হচ্ছে কেউ তোমাকে দেখছে, আর একটা হচ্ছে গিয়ে তুমি ফুটবল খেলছো। তাহলে বেসিক্যালি কিন্তু দুটো কাজই ঘটছে, এবং দুটো কাজই প্রায় সেম টাইমে কিন্তু কন্টিনিউয়াসই হচ্ছে, কারণ যে তোমাকে লুকিয়ে দেখছে বা এখন তো সরাসরি দেখছে, আর তুমি ফুটবল খেলছো, দুটো কাজ কিন্তু একসঙ্গে ঘটছে। কিন্তু সেন্টেন্সটা আমি যখন লিখবো, দুটো ক্রিয়ারই কিন্তু আমার কন্টিনিউয়াস টেন্স হবে না, বা আমি করতে সেটা পারবো না। তাহলে আমরা কি করব, তাহলে একটা দেখি এরকম একটা সেন্টেন্স আগে লিখি। ধরো আমি লিখলাম তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, এই কথাটাই লিখি। তাহলে লিখছি একটু বাংলায়, তুমি যখন মাঠে খেলছিলে, তুমি যখন মাঠে খেলছিলে, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, আমি তোমাকে আমি তোমাকে দেখছিলাম। একটা সেন্টেন্স লিখলাম। এখন এই সেন্টেন্সটার মধ্যে আমাকে বলো তো যে আমাদের যেটা মূল নিয়ম একটু আগে যেটা শিখলাম, যে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, এই যে এখানে যে নিয়ম রয়েছে, সাবজেক্ট তারপরে ওয়াজ ওয়্যার তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এটা কিন্তু বেসিক নিয়ম, এর কিন্তু কোনো পরিবর্তন কখনোই হবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, এখানে দুটো কাজ ঘটেছে, একটা খেলছিল একটা দেখছিল। এই দুটোর মধ্যে আগে কোনটা ঘটেছে, আগে খেলা করছিল না আগে দেখছিল, কোনটা হবে বলতো? খেলছিল স্যার। তো খেলগুলোটা আগে হবে। বেশ, খেলছিল। তাহলে যদি এই টাইপের সেন্টেন্স কখনো থাকে তখন তুমি মনে রাখবে এই দুটো ক্রিয়ার মধ্যে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজটার ক্ষেত্রে তুমি কি করবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করবে। অর্থাৎ মাঠে যখন খেলছিল এটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা পরিবর্তন করব। তাহলে তুমি মাঠে খেলছিলে, এটাকে যদি ট্রান্সলেট করি কি হবে একটু বলো দেখি এবার। তুমি মাঠে খেলছিলে, You were You playing. were You playing in are the field. playing football.
ইউ In the ground. You were playing in the ফুটবল field. Playing football. আচ্ছা ফুটবল তো তোমরা একটু অনেক বলেনি। ফুটবল হ্যান্ডবল ত্যানবল নিয়ে গেছো, এখানে কি একবারে বলেছে যে সে ফুটবল খেলছিল? ক্রিকেটও তো খেলতে পারে, এটা You were নেই playing. এখানে, যেটা আছে সেটাই বলো। আর ইউ আর প্লেইং আচ্ছা বেশ, You were ইউ playing in the field. Were playing আচ্ছা in the ইউ field. ওয়্যার প্লেইং, ঠিক আছে লিখে দাও, এখানে লেখা আমি হোয়েন শুধু দেখতে দাও। আগে হবে না হোয়েন বেশ, ঠিক আছে ইউ ওকে আর লিখে প্লেইং দিচ্ছি। ইউ ওয়্যার প্লেইং, ইউ ওয়্যার প্লেইং, এইটুখানি তুমি মাঠে খেলছিলে। এবার মাঠে খেলছিলে ইন দ্য ফিল্ড আমি করে দিতে পারি, ঠিক আছে আমি করেই দিই, ইন দ্য গ্রাউন্ড বা ফিল্ড। তাহলে ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড, এইটুখানি অবধি হয়েছে। স্যার এবার পরের হোয়েনটা অংশটা হবে আছে। না আচ্ছা মিউট করো প্রত্যেকে, আমি বুঝিনি তারপরে প্রশ্ন করো, একটু বুঝে নিতে হবে বিষয়টা। এটা মানে আমি কেন শেখাচ্ছি, কারণ এই জাতীয় টেন্স এই জাতীয় সেন্টেন্স আসে সেই কারণে। তোমরা শুধু মূল বিষয়টা বুঝে নাও, তোমাদের কিন্তু আমি ধরে ধরে টেন্স শেখাচ্ছি না, শুধু মূল বিষয়গুলোই বোঝাচ্ছি, বারবার বলছি। তাহলে তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, তাহলে তুমি মাঠে খেলছিলে, ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে খেলছিলে। এবার তখন আমি তোমাকে দেখছিলাম, তখন ইংলিশ হচ্ছে কি হোয়াইল বা হোয়েন। এখানে হোয়াইল এবং হোয়েনের মধ্যে তফাৎ আছে। হোয়াইল মানে হচ্ছে কি একই সঙ্গে দুটো কাজ ঘটবে, এখানে একই সঙ্গে দুটো কাজ ঘটেছে, এবং সেই জন্য হোয়াইল কথা আমরা ব্যবহার করবো, WHILE। তাহলে ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড হোয়াইল, যখন। পরের অংশটাকে আমি দেখতেছিলাম বা আমি দেখছিলাম, এই অংশটার আমরা কিন্তু আর পাস্ট টেন্স করতে পারবো না, আগেরই নিয়ম অনুসারে কাজ হচ্ছে। কারণ একটা সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স হবে না, কারণ এটা একটাই সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কিন্তু তা বলে আমি দুটো পাস্ট টেন্স এখানে করতে পারবো না। তাহলে কি করব, পরের অংশটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করে দেব। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি দেখছিলাম, এটাকে ট্রান্সলেট করলে কি হবে? I. While I was. Why? I watch you. Why I I look saw. at হোয়াইলটা বাদ you. দিয়ে I look at লেখা you. হয়ে গেছে, আমি দেখছিলাম, আমি দেখছি, এটা কি হবে? I was আমি seeing. I see. আই সি হবে আমি দেখছি আই সি, I saw. আই সি আই সি আই স, এটা সিম্পল পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট নয়, বোধহয় ভুল বলেছি, এটা পাস্ট টেন্স আছে তো, এখানে হ্যাঁ পাস্ট স্যার, কন্টিনিউয়াস মানে পাস্ট হবে, হ্যাঁ সিম্পল পাস্ট হবে, কি আমি হবে? দেখছি। I was seeing. আই স, SW, স ইউ, I saw. সিন ঠিন কিছু হচ্ছে না এখানে। I এবার saw. একটু মিউট করে নাও প্রত্যেকে, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, মিউট করো। আলটিমেটলি কথা হলো, যখন দুটো সেন্টেন্স থাকবে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এই সেম জিনিসই পাবে তুমি, ফিউচারেও পাবে, তখন প্রেজেন্ট টেন্সে কনভার্ট হবে। পাস্ট টেন্স থাকলে আমরা কি করব, একটা অংশকে করছি পাস্ট কন্টিনিউয়াস, যেটা আগে ঘটেছে, এবং পরের অংশটাকে আমরা সিম্পল পাস্টে কনভার্ট করে দিচ্ছি। তাহলে হোয়াইল আই স ইউ, এই অংশটুকু হয়েছে। তার মানে তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, তাহলে ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড হোয়াইল আই স ইউ। যখন, মানে এটার মানেটা হবে যে যখন তুমি মাঠে খেলছিলে আমি তখন তোমাকে দেখছিলাম। এখন এই সেন্টেন্সটাকে তুমি দুরকম ভাবেই লিখতে পারো। কিরকম ভাবে লিখতে পারো বলতো? একটা হলো তুমি এই অংশটাকে আগে নিয়ে আসতে পারো, যেমন ধরো আই স ইউ, এই অংশটাকে আমি আগে লিখছি, দেখো মানে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছে এই কারণে, দুটোই কারেক্ট। এই অংশটাকে আগে রেখে দিলাম, আই স ইউ। এবার আসছে হোয়াইল কথাটা, তার একটা কারণ হচ্ছে এটা একটা কানেক্টর বা জয়েন করেছে এই হোয়াইল কথাটা। তাহলে আই স ইউ হোয়াইল, পরের অংশটা মানে প্রথম অংশটা আমি পরে লিখছি, অর্থাৎ ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড, এইভাবে সেন্টেন্সটা লিখছি। এই দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। কেন বলতো? কারণ আমি এর মধ্যে গ্রামারের কোনো নিয়মের কোনো পরিবর্তন কিন্তু করিনি। উপরের সেন্টেন্সটার ক্ষেত্রে যে অংশটা আগে ঘটেছে, যে কাজটা আগে ঘটেছে, সেটাকে আমি কি করেছি, পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করেছি। যেমন এই যে এই অংশটা, আমি মাঠে খেলছিলাম, পরের সেন্টেন্সটার ক্ষেত্রে সেম টু সেমই আছে, অর্থাৎ ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড, এই অংশটা আগে ঘটেছিল বলে এটাকে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসই করা আছে। কিন্তু আমি সাজানোর সময় সেন্টেন্সটাকে আমি এর আগের অংশটা পরে, পরের অংশটা আগে লিখতেই পারি, তাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু গ্রামাটিক্যালের কোনো নিয়ম আমি এখানে ভায়োলেশন করিনি। তো বোথ সেন্টেন্স আর কারেক্ট। বোঝা গেল কথাটা? বুঝতে পারলে? কোনো প্রশ্ন আছে কারো? কিন্তু এটা একটু হার্ড লাগছে। এখানে হার্ড লাগুক আর সফট লাগুক, দুটোই তোমাকে বুঝে নিতে হবে, কারণ এখান থেকে তো এরর কারেকশন আসে, তাহলে দুটোই থাকতে পারে। এরকমও থাকতে পারে আই স ইউ হোয়াইল
ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড, এরকমও থাকতে পারে। এরকম থাকতে পারে আই স ইউ হোয়াইল ইউ ইউ প্লেইড ইন দ্য ফিল্ড, এইটা দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে ভুল আছে, তুমি জানো ওয়ার প্লেইং হবে, তাহলে এই রকম ভুলই দিতে পারে। তো দুটোই তোমাকে দেখানোটা আমার কর্তব্য, তাই আমি দুটো জিনিসই তোমাকে দেখিয়ে দিলাম। কারণ আদতে তোমাদের তার টেন্স থেকে টেন্স তো বলবে না, ট্রান্সলেশন করো, তোমাদের তো আসবে এরর কারেকশন। স্যার বলছি সি থেকে তো সব হয় না বলেছিলেন। সেটা অন্য থেকে তো- ক্ষেত্রে, সেটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এটা আমরা পাস্ট টেন্সে লিখেছি যে আমি তাকে দেখেছিলাম, তাহলে তো স হবেই। ওটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয় না, সেটা স্পেশাল কেসের ক্ষেত্রে, সেটা ব্যতিক্রমের ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়। স্যার বলো। প্রথমে হোয়াইল দিয়ে শুরু করা যায় না? হোয়াইল হোয়াইল দিয়ে শুরু মানে তাহলে হবে হোয়াইল আই স ইউ ইউ আর প্লেইং, করতে পারো, সেখানে কমা দিয়ে করতে হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে করতে হবে। না স্যার, আমি বলছিলাম যেহেতু ওই যখন কথাটা প্রথম সেন্টেন্সে আছে, হুম। ওই জন্য আমি যদি এরকম করি হোয়াইল ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড হুম, আই স ইউ, হবে, একটা কমা দিতে হবে, ফিল্ডের পর আমি একটা কমা দিতে হবে। যেহেতু যখন কথাটা প্রথম সেন্টেন্সে আছে, তুমি হোক না, যখন মাঠে আমাদের খেলছিলে, তাতে কোনো অসুবিধা নেই, বাংলার সঙ্গে ইংলিশে এটাই তফাৎ, আমাদের ফরমেশনটা সঠিক রাখতে হবে। ঠিক মানে আছে, এটাও ঠিক আছে, ঠিক হবে? যখন এত কনফিউশন, আমি আরেকটা বাক্য এখানে লিখছি, দেখি কে আগে বলতে পারে বা বোঝাতে পারে। যে পারবে সে কি করবে বলতো, কমেন্টে লিখবে, চিৎকার করার দরকার নেই, কমেন্টে লিখো। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। আমি যখন বাড়ি পৌঁছালাম আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, বলো এটা কি হবে? কে পারবে কমেন্ট করো, তাড়াতাড়ি লিখে ফেলো। এখন মধ্যে একজনের লেখাও পেলাম না। ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম, একজন লিখেছে, মলয়। ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম, কারেক্ট, মলয় ঠিক লিখেছো। ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম, মলয় লেখাটাই আমি নিচ্ছি, চেঞ্জ করছি না। তাহলে এই ও যেটা স্যার লিখেছে হোয়েন হবে, তাই তো? হোয়েন হবে তো? হ্যাঁ, হোয়েন না হোয়াইল হোয়াইল? যে কোনো একটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ও আচ্ছা। তাহলে ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম, অথবা হোয়েন আই রিচড হোম কমা ইট ওয়াজ রেইনিং, এটা উত্তর হবে, দুটোই হবে। আই রিচড দ্য হোম, দা কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে তো বলিনি বাড়িটিতে পৌঁছেছিলাম, এটা তো বলিনি, আমি বাড়ি পৌঁছেছিলাম, তাহলে দা কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আই রিচড হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটা হতে পারে। ঠিক আছে, তো তোমরা মোটামুটি এই বিষয়টা বুঝে নিয়েছো। আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্টে, 3 নম্বরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে একটুখানি জটিল বিষয় আছে, একটুখানি বোঝানো হয় পাস্ট পারফেক্টে কি ভুল ভ্রান্তি আসে পরীক্ষায়। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মূলত এখানে শুরুতেই দুটো ঘটনা ঘটবে, অর্থাৎ পাস্টে দুটো ঘটনা ঘটবে। এই জাতীয় সেন্টেন্স তোমরা বহুবার পরীক্ষাতে করে এসছো, এবং পরীক্ষাতে এই জাতীয় সেন্টেন্স থেকে অহরহ প্রশ্ন কম্পিটিটিভ এক্সাম এবং নর্মাল পরীক্ষাতে আসতো। যেমন একটা বহু প্রচলিত সেন্টেন্স আমি এখানে লিখবো। ধরো আমি লিখলাম যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এই জাতীয় সেন্টেন্স তোমরা বহুবার শুনেছো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এই জাতীয় যে সেন্টেন্স, এখানে বেসিক্যালি দুটো ঘটনা ঘটবে, এবং সেটা একটার আগে আরেকটি ঘটনা ঘটবে। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, আমি এই সেন্টেন্সটাই লিখি যেহেতু এটা তোমাদের পরিচিত সেন্টেন্স, সেই কারণে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। আচ্ছা, এই জাতীয় আরেকটি সেন্টেন্স আমি একটু লিখছি, ঠিক আছে?
আরেকটা সেন্টেন্স লিখছি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাই তো? যদি এটা বলি রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? রোগীটি মারা যাওয়ার পর, এটা একটু ঘুরিয়ে লিখছি সেন্টেন্সটা, কেন লিখছি একটু পরে বলবো। রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কোনো মানেগতভাবে তফাৎ আছে? বলো হ্যাঁ স্যার আছে। কি আছে? স্যার এখানে তো স্যার রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। যে পরের আর সেন্টেন্সটা আগেরটাতে- তো রোগীটি মারা গেছে তারপরে তো ডাক্তার। তো একই লাগলো। স্যার Sentence বিফোর কে- আর আফটারের হ্যাঁ এটা- before আর after একটাই আছে। ঠিক আছে, বাংলা মানে কি কোনো তফাৎ আছে? ইংলিশেও তফাৎ নেই। একটার ক্ষেত্রে রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছে, পরের সেন্টেন্সেও তো তাই আছে। প্রথমেরটাই বলছে ডাক্তার আসার আগেই রোগী মরে গেছে, মানে রোগীটা আগে মরেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। পরেরটা আমি ঠিকই বলছি রোগীটি মারা গেছে তারপরে ডাক্তার এসেছে, তার দুটো তো আমি সেম জিনিসই বলছি, আমি কিছু পরিবর্তন করিনি। স্যার বেশ, ঠিক আছে। আসার আর একটা যাওয়ার, এখানে তো আসা আর যাওয়া নিয়েই তো আমাদের জীবন, এখানেও তাই হয়েছে। কিন্তু এখানে কে এসেছিল কে গেছে একটু পরে আমরা দেখছি। তাহলে প্রথমে আমরা এই যে সেন্টেন্সটা, তার আমরা কি করছি, এই সেন্টেন্সটা কিভাবে ফরমেশন হয় সেটা একটু দেখি। সবার প্রথমে সাবজেক্ট বসে এবং তারপর একটা হেড বসে, যেহেতু এটা পারফেক্ট টেন্স আছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এইটা বসবে, থার্ড ফর্ম বসবে, এবং তারপরে আরো এর সঙ্গে আরো অনেক কিছু বসে যাবে। আমি ও লিখে দিলাম কারণ এখানে বেসিক্যালি দুটো সেন্টেন্স থাকবে, তো সেই দুটো ভার্ব থাকবে সেই কারণে বসবে। তা আমি প্রথমের ঘটনাটা নিয়ে একটু কাজ করি। প্রথমে আছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এই সেন্টেন্সটার মধ্যে সেই আগের মতোই কোন ঘটনাটা আগে ঘটেছে? রোগী আগে মারা গেছে না ডাক্তার আগে এসছে? রোগী মারা গেছে। রোগী আগে মারা গেছে। তাহলে এই অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব, মানে এই অংশটা এই নিয়ম মতো আমরা কনভার্ট করব, ঠিক আছে? এবং পরের যে অংশটা আমাদের থাকবে সেটা আমরা সিম্পল পাস্ট টেন্স করব। এই একটু আগে যেটা শিখে আসলাম কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেম টু সেম বিষয়ই আছে এখানেও। তাহলে রোগীটি মারা গেল, এটাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে কি হবে? দা পেশেন্ট হ্যাড, ডাই হচ্ছে মারা যাওয়া, ডাই, তারপর তার থার্ড ফর্ম হচ্ছে ডায়েট, ডিআইইডি। তাহলে দা পেশেন্ট হ্যাড ডায়েট, রোগীটি মারা গেছিল, এটার ইংলিশ এটার ট্রান্সলেট করলে এটাই হয়, রোগীটি মারা গেছিল। এবার কি হয়েছিল, কখন কখন মারা গেছিল? ডাক্তার আসার পূর্বে, মানে ডক্টর কিম। okay, ঠিক আছে, বিফোর দা ডক্টর কিম। এবার কি হবে? পাস্ট টেন্স হবে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, সিএমই, তাই হয়েছে। তার মানে আলটিমেটলি উত্তর হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছিল। এটুকু অবধি আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। তার কারণ এখানে আমরা কি নিয়ম ফলো করেছি, প্রথমে যেটা আগে ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করেছি, আর পরের অংশটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টে কনভার্ট করেছি, সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করেছি। আর একটা বিফোর বসেছে কারণ এখানে পূর্বে বা আগে কথাটা আছে সেই কারণ বশত, ব্যাস এইটুকুনি সবার মাথা ঢুকে গেছে। একই রকম ভাবে পরের সেন্টেন্সটার ক্ষেত্রেও দেখো, বলেছি রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রেও কোন কাজটা আগে ঘটেছে? রোগী মারা গেছে আগে। রোগী মারা গেছে, মানে ঠিক আছে, রোগী যদি আগে মারা যায় তাহলে এই নিয়মটা যা আছে না, পেশেন্ট হ্যাড ডায়েড, এটা কিন্তু সবসময় তাই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আগে বলেছি ডাক্তার, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে আমি সবার প্রথমে দ্য ডক্টর কিম The doctor এই came অংশটাকে সবার after আগে the নিই। patient had died. আচ্ছা, দ্য ডক্টর কিম এখানে After কিন্তু the patient had died. ওকে, যেহেতু পরে কথাটা আছে এফ টি আর, আফটার কথাটা হবে। এখানে কি হলো বিষয়টা আরেকবার বলি, সেটা হচ্ছে আগেরটাই ছিল পূর্বে, এই কথাটা ছিল,
পূর্বে কথা থাকার ফলে আমরা কি ব্যবহার করেছিলাম, বিফোর ব্যবহার করেছিলাম। এখানে আছে পরে, তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। দুটো সেন্টেন্সের মানে কিন্তু সেম, দুটো সেন্টেন্স শুধু আমি স্থান পরিবর্তন করলাম এবং দুটো ক্রিয়ার স্থান পরিবর্তন করলাম। এই সেম জিনিসটাই তোমরা একটু আগে এখানে করার চেষ্টা করেছিলে, কিন্তু এক্ষেত্রে কোনো মানে পরিবর্তন হয়নি। এখানে যেহেতু দুটো কাজ সম্পূর্ণ হয়েছে সেই কারণে। এইখানে কি হয়েছিল, উপরের সেন্টেন্সে একই সঙ্গে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে, বৃষ্টিও পড়ছে, তুমি বাড়িতেও যাচ্ছ এট দ্য সেম টাইম। আর এইখানে কিন্তু এট দ্য সেম টাইম ঘটছে না, একটা কাজ শেষ হচ্ছে আর একটা কাজ শুরু হচ্ছে। যেমন রোগী পৃথিবী ছেড়ে চলে গেছে, তারপরে ডাক্তার এসছে, তার মানে একটা কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ রোগীর কাজ খতম হয়ে গেছে, রোগী এই পৃথিবী থেকে চলে গেছে, তারপরে ডাক্তারের কাজ শুরু হয়েছে, সে এসছে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে দুটোর মধ্যে তফাৎ হয়ে গেল কি, ওখানে কিন্তু বিফোর আফটার বসেনি উপরের সেন্টেন্সে, তার কারণ ওখানে একই সঙ্গে দুটো কাজ ঘটতেছিল, আর এখানে কিন্তু একটা কাজ শেষ হয়েছে আর একটা কাজ শুরু হয়েছে, সেই কারণেই আফটার বিফোর কথা নিয়ে এসেছি এবং এরকম ভাবে পরিবর্তন করেছি। বোঝা গেল কথাগুলো আমার? হ্যাঁ স্যার। বাকিদের কি অভিমত বলো একটু। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার আমার আগের একটা কোশ্চেন আছে স্যার। বলে ফেলো। স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্যার যদি তারা গান করছিল সেই ক্ষেত্রে তাহলে ইউই তো হবে না? তারা গান করছিল, হ্যাঁ। তারা তো দিয়ে। আচ্ছা তাহলে দেওয়ার সিঙ্গিং। সিঙ্গিং। ঠিক আছে, এরপরে এই অংশটা থেকে আরেকটু কয়েকটা বিষয় বলে দিচ্ছে, দেখো। এখানে আরেকটি সেন্টেন্স হয়, মানে দুটো বাক্যই ঘটবে, দুটো কাজই ঘটবে, এবং দুটো কাজ ঘটা সত্ত্বেও এখানে কি হয়েছিল, একটু আগে আমরা যেটা শিখলাম, সেখানে শিখলাম যে একটা কাজ শেষ হয়ে যাচ্ছে আর একটা কাজ শুরু হচ্ছে। একজন মরে যাচ্ছে, তারপর আরেকজন আসছে, চোর পালিয়ে গেছে, তারপরে পুলিশ এসেছিল, তার মানে একটা কাজ শেষ হয়ে যাচ্ছে আর একটা কাজ ঘটছে, এটা শিখেছিলাম। এবার কখনো কখনো দেখা যাবে যে কোনো সেন্টেন্সে একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ শুরু হয়ে যাবে, এরকম কখনো কখনো ঘটবে। ঠিক আছে, যেমন ধরো আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল, মানে তুমি ঘর থেকে একটা পা বাইরে বের করেছো বা ঘর থেকে জাস্ট বেরিয়েছো, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। তার মানে এখানে কিন্তু যে টাইমটা, অর্থাৎ কাজটা শুরু হওয়া এবং শেষ হওয়ার মধ্যে খুবই কম, এবং এই বাক্যটাও একটা নেগেটিভ বাক্য, অর্থাৎ শেষ হতে না হতেই, এটা করতে না করতেই, এরকম সেন্টেন্সে ব্যবহৃত হবে। ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স লিখি, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি একটা বাক্য লিখলাম, আমি একটা সেন্টেন্স লিখছি যে আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। শুরু হলো মানে কিন্তু হয়েছিল, পাস্ট টেন্স সবই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এগুলো যদিও বাচ্চাদের জিনিস, 7-এ টেন্স শেখানো হয়, কিন্তু এর মধ্যে বেশ মজার মজার জিনিস আছে, এগুলো সব ভালোভাবে শিখলে কিন্তু ইংলিশে কথা বলা এবং বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কি মনে হয় তোমাদের? আছে। স্যার নো শোনার দিয়ে করা যেতে পারে? করবো আমরা। বাকিরা কি আছো না ঘুমিয়ে পড়েছো? একটু দেখি। অঙ্কিতা বিশ্বাস, অর্ক মুখার্জি, বকুল, বসুন্ধরা মাইতি, আছো বসুন্ধরা, হ্যাঁ, দিশা রয়েছে, হাফিজুল, কুহিল কি রয়েছে, মলয়, নিরাম, ওকে, প্রশান্ত তো আছো, পূজা বসাক, পূজা ঘোষকে বোধহয় অনেকদিন পরে ক্লাস করতে দেখি।
স্যার আছি। আজকে যে খুদে ঘোষ কয়েকটা ক্লাস class করোনি ভালো লাগে। মাঝখানে? স্যার করেছিলাম, মাঝে ইভিএস আর সিটিপিটা করা হয়নি। বেশ, ঠিক আছে। শিউলি রয়েছে, শিক্ষা মাহাতো রয়েছে, সুমিত, সুনীল এবং ত্রিবাঙ্ক মন্ডল। ত্রিবাঙ্ক তো সব ক্লাসই করে। তাহলে এই জাতীয় আচ্ছা, স্যার। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সটা এখানে লিখেছি, দেখো এখানে না আছে, বেরোতে না বেরোতেই, এখানে একটা না শব্দ আছে। এই জাতীয় যখন সেন্টেন্স থাকবে তখন আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ট্রিট করব, এবং সেমি নেগেটিভ মানে পুরোপুরি নাবাচক না হলেও কিছুটা নঅর্থক বাক্য, এবং এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা একটা নো সুনার, SOONER, নো সুনার কেন, বেরোতে না বেরোতেই, অর্থাৎ অর্থাৎ একটা কাজ শেষ হতে না হতেই আর একটা শুরু হয়েছে, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা নো সুনার কথাটা ব্যবহার করছি। ঠিক আছে, এবার এই নো সুনার যখনই তুমি ব্যবহার করবে কোনো একটি সেন্টেন্সে, এই নো সুনারের পরে সবসময় দেন, THAN, এই কথাটা বসবেই বসবে, এটা মনে রেখো। এইটাই হচ্ছে আসে কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে, নো সুনারের সঙ্গে দেন বসে, THAN। ঠিক আছে, THEN নয় কিন্তু, এটাও মনে রাখতে হবে। তাহলে THAN, এই দেন কথাটা বসবে, নো সুনার থাকলেই দেন বসবে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা মানে লিখি, এখানে দুটোর মধ্যে কোন কাজটা একটু তথাকথিত আগে হয়েছে? আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো, কোনটা আগে হয়েছে? বৃষ্টিটা বৃষ্টি না, আমি স্যার বাড়ি থেকে বেরোচ্ছে, আগে বাড়ি তো থেকে স্যার বেরোতে না বেরিয়েছে বাড়ি থেকে। বৃষ্টি শুরু হয়েছে আগে বেরিয়েছে তারপরে বৃষ্টি হলো। না, বৃষ্টি শুরু হয়েছে তারপরে বাড়ি থেকে আগে বের শুরু হয়েছে। হয়েছে, কারণ তুমি পা বাড়াতে না বাড়াতেই বৃষ্টি চলে এসছে, অর্থাৎ তুমি ঘর থেকে এখনো বেরোতে পারোনি, পুরোপুরি লেফট করতে পারোনি, হয়তো একটা পা বাড়িয়েছো, তুমি দেখলে বৃষ্টি পড়ছে, তাহলে আগে বৃষ্টি শুরু হয়েছে। যদি বৃষ্টি আগে না শুরু হতো তাহলে তো তুমি রাস্তায় চলে যেতে, এখানে তো সেটা বলেনি, আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই, তার মানে বৃষ্টি আগে শুরু হয়েছিল। তার মানে নো সুনার এর সঙ্গে সবসময়, নো সুনার এর সঙ্গে সবসময় হ্যাড বসবে, এটা একটু মার্ক করে দিচ্ছি, এখানে হ্যাড বসবে, এটা মনে রাখবে। নো সুনারের সঙ্গে বসবে হ্যাড, তাহলে নো সুনারের পরেই বসবে হ্যাড, তাহলে নো সুনার হ্যাড। কে বলেছে? আমি, তাই তো, নো সুনার হ্যাড আই, কারণ এখানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি তাই, তাহলে নো সুনার স্যার হ্যাড, বলো কেউ কিছু বলছো? নো সুনার হ্যাড আই, হলো স্যার। কোথা থেকে বেরিয়েছি? বাড়ি থেকে, মানে বাড়ি ত্যাগ করেছি, তাহলে লেফট, কারণ হ্যাড আছে তাই পাস্ট টেন্স বলবে, থার্ড ফর্ম। তাহলে নো সুনার হ্যাড আই লেফট, কোথা থেকে বেরিয়েছি? বাড়ি থেকে বা ঘর থেকে, আমি হাউস লিখছি, দ্য হাউস, তাহলে নো সুনার হ্যাড আই লেফট দ্য হাউস, আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই, এখানে গিয়ে বসবে দেন, THAN, দেন, তখন কি করেছিল? বৃষ্টি নেমেছিল, এটা কিন্তু পাস্ট টেন্স হবে। তাহলে এখানে বৃষ্টি নেমেছিল, বৃষ্টির আগে কোনো সাবজেক্ট নেই, এখানে একটা ইট কথা আমরা ধার করি, এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলে থাকি। তাহলে ইট, ইট বৃষ্টি নেমেছিল, তাহলে ইট বিগান স্টার্টেড, ও বিগান, টু রেন, তাহলে ইট স্টার্টেড রেইন একজন বলতে যাচ্ছিল, সেটাও হবে। আমি বিজ্ঞান, বৃষ্টি শুরু হয়েছিল, এখানে যেহেতু শুরু হয়েছিল কথাটা আছে তাই জন্য বিজ্ঞান কথাটা লিখলাম। তাহলে নো সুনার হ্যাড আই লেফট দ্য হোম হাউস দেন ইট বিগান টু রেইন। এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে নো সুনারের সঙ্গে সবসময় হ্যাড বসে, এটুকু মনে রাখতে হবে। এবং আরেকটি হচ্ছে গিয়ে নো সুনার যদি বসে কোনো সেন্টেন্সে তার সঙ্গে দেন কথাটা বসবে, ব্যাস এইটুকুনি মনে রাখলেই হবে, বাকিটা তো তোমাদের স্যার সেন্সে থাকে। হ্যাডটা কেন হলো স্যার? মানে এটা নিয়ম, কেন হবে এটা নয়, হবে, তার কারণ এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মই হ্যাড বসা। এখানে দুটো ঘটনা ঘটবে পাস্ট টেন্সে, এবং একটার সঙ্গে সঙ্গে প্রায় আরেকটা কাজ শুরু হবে, বা একটা কাজ শেষ হবে আরেকটা কাজ শুরু হবে, এই টাইপের সেন্টেন্স মানেই সেটা পাস্ট পারফেক্ট। এখানেও তাই, এখানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা শুরু হয়েছে, তাই এখানে পাস্ট পারফেক্ট টেন্স, সেই কারণেই হ্যাড বসেছে। স্যার হচ্ছে, আমি নো সুনার কখন আরেকটা বসাবো? করাবেন এটা? শুনতে পেলাম না, আগে বলো। মানে আমি নো সুনারটা আমি কখন বসাবো? ওই যে একটা কাজ শুরু হতে না হতেই আর একটা শুরু হবে যখন, এই জাতীয় সেন্টেন্স থাকবে। আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো, আমি পকেট থেকে টুকলিটা বের করতে না করতেই স্যার আমার দিকে তাকালো, তাহলে কি করছো?
একটা কাজ তুমি পকেট থেকে বের করতে যাচ্ছিলে, হঠাৎ করে তোমাকে স্যার তাকালো, এই জাতীয় সেন্টেন্স হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ। স্যার আরেকটা করাবেন এটা? এটা শুধু এখানে মনে রাখার বিষয়টুকু একটুখানি, আর কিচ্ছু না, শুধু হ্যাড আর এই দেনের কথাটা মনে রাখ, আর কিছু দরকার নেই এখান থেকে। আমি জাস্ট এইটুখানি বোঝানোর জন্যই করিয়েছি, আর কিছু না। আমাদের আরো 6টা টেন্স বাকি আছে, আমরা চলে যাই পরেরটায়, তারপরে যদি অসুবিধা হয় নিশ্চয়ই আবার বলে দেবো। এবার আসবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নম্বর। পাস্ট স্যার? পারফেক্ট। স্যার, বলো। নো সুনারের পরে ডিডও তো হয়। হ্যাঁ হয়, ঠিকই বলেছো। নো একটা সুনার জায়গায় পরে ডিডও তো দেওয়া যায়, তখন ভার্বের দেওয়া ফার্স্ট যায়, ফর্ম বসবে। তখন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। হ্যাঁ একদম তাই। নো সুনার এখানে ডিড আই লিভ, নো হুম, সুনার ডিড তো আই এটা লিভ দিয়েও করা যায়। হ্যাঁ ঠিক বলেছো। আমরা তারপর যখন বাকি যা আছে সব কম্পিটিটিভ ঠিক এক্সামে পড়ি, তখন সেক্ষেত্রে আমরা এই জাতীয় সেন্টেন্স করতে পারি। ও যেটা বলতে যাচ্ছিল সেটাকে যদি আমরা লিখি, এখানে একটু এইটুকু মনে রাখো, আর কিছু না, এটাই মনে রাখতে হয়। এই সেন্টেন্সকে আমরা ডিড কথা ব্যবহার করেও করতে পারি, ঠিক আছে? কিন্তু ওটা পারফেক্টলি সেন্টেন্স হবে না। কেন হবে না? তার একটা কারণ হচ্ছে কি, আমরা টেন্স অনুসারে ওটা সঠিকভাবে করছি না। কেন করছি না? কারণ টেন্স এখানে আমার ডিমান্ড করছে পাস্ট পারফেক্ট, কিন্তু ডিড ব্যবহার করলে তো সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অনেক ক্ষেত্রে নো সুনানের পরে ডিড বসে, এই সেন্টেন্সটা কিন্তু বসবে না, মানে আমরা বসাবো না। তাহলে যদি ডিড বসে এখানে, তাহলে পরের অংশটাই লেফটের জায়গায় লিভ হবে, লিভ। এটা হ্যাঁ একটু স্যার, আগে হ্যাঁ। তোমরা শিখে এসছো যে দুটো পাস্ট হয় না, ঠিক আছে? তবে অত জটিল করে আমি এখানে শেখাচ্ছি না, কারণ ওটা কম্পিটিটিভ এক্সামে লাগে, আমাদের টেটের ক্ষেত্রে ওগুলো লাগবে না। এবার আসি পরের অংশে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হবে হলো অতীতে দুটো কাজ ঘটবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে দেখো এখানে কি হয়েছিল, একটা কাজ শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। উপরের ক্ষেত্রে দুটো কাজই একসঙ্গে হয়েছে, আর এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা কাজ চলতে থাকবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে। একটা কাজ চলতে থাকবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে। আমি কিন্তু মানে বোঝানোর চেষ্টা করছি যে একটা কাজ চলতে থাকবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে। যেমন ধরো আমি যদি বলি ট্রেন ছাড়বার আগে আমরা খেলছিলাম, আমি লিখছি সেন্টেন্সটা, ট্রেন ছাড়বার আগে, ট্রেন ছাড়বার আগে আমরা খেলছিলাম। দেখো এই সেন্টেন্সটার মধ্যে দুটো, মানে একটা কাজ যেটা ঘটেছে সেটা হলো, একটা হলো আমরা কোনো একটা কাজ করছিলাম আর একটা কাজের আগে, সেটা হচ্ছে আমরা খেলছিলাম, এটা করছিলাম, ইট ওয়াজ কন্টিনিউয়াস, এবং তখন ট্রেনটা ছেড়েছে, এটা একটা পাস্ট টেন্সেরই সেন্টেন্স। তাহলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এবং এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় একই রকম, প্রথমে পড়বে সাবজেক্ট, এবং এরপরে হ্যাড বিন, হ্যাড তার সঙ্গে একটা বিন বসবে যেহেতু পারফেক্ট, এবং কন্টিনিউয়াস যেহেতু তাই আইএনজি বসবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং তার সঙ্গে আদার ওয়ার্ডস যা যা আছে বসতে পারে। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছিল, আমরা খেলছিলাম না আগে ট্রেন ছাড়ছিল? আমরা খেলছিলাম। এখানে আমরা খেলছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তাহলে উই হ্যাড বিন প্লেইং, আমরা খেলছিলাম। কি হয়েছিল? বিফোর দ্য ট্রেন, বিফোর দ্য ট্রেন কি হয়েছিল? ছাড়বার পূর্বে। লেফট হতে পারে, স্টার্টেড হতে পারে, অথবা ডিপার্চারও হতে পারে, ট্রেন ছেড়ে যাওয়া। তাহলে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড বা ডিপার্চার হতে পারে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বোঝার বিষয় কিছুই না, যে আমরা কি করছি এখানে, যে দুটো কাজ ঘটছে, দুটোর মধ্যে যেটা কন্টিনিউয়াস আগে ঘটছে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি, আর পরেরটার ক্ষেত্রে আমরা সিম্পল
পাস্ট টেন্সে কনভার্ট করে দিচ্ছি, যেটা একটু আগে পর্যন্ত আমরা অনেকগুলো সেন্টেন্স করে এসেছি। এটার মধ্যে তেমন একটু বোঝার বিষয় নেই। বলো, মানে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আর একটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। এটা আমি বহুবার এই এক্সাম্পল দিয়েছি তোমাদের বা করিয়েওছি। রামবাবু 10 বছর ধরে শিক্ষকতা করছিলেন, পাস্ট টেন্স। আমি এক্সাম্পল দিতাম পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুধু পাস্ট হবে। ধরো লিখলাম রামবাবু, মানে সময়ের উল্লেখ থাকবে, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই, ওই সিন্স এবং ফর এই কথার আগে শিখেছিলাম। রামবাবু 10 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন, আর রামবাবু 1990 সাল থেকে শিক্ষকতা করছিলেন, এই বিষয়টা। ঠিক আছে, এগুলো আগেও শেখানো হয়েছিল, আমি তো এখানে লিখে দিচ্ছি। ধরো রামবাবু, আমি ধরলাম রামবাবু 10 বছর ধরে শিক্ষকতা করছিলেন, তাহলে রামবাবু হ্যাড বিন টিচিং, আমি এই স্কুলে করে দিই, তাহলে রামবাবু হ্যাড বিন টিচিং ইন দিস স্কুল ফর 10 years। দেখো কি হলো, রামবাবু হ্যাড বিন টিচিং ইন দি স্কুল ফর 10 years, মানে রামবাবু 10 বছর যাবত এই স্কুলে শিক্ষকতা করছিলেন। এবার আমি বললাম যে এটা 24 সাল, আমি বললাম যে রামবাবু 2014 সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করছিলেন, তাহলে রামবাবু হ্যাড বিন টিচিং ইন দি স্কুল সিন্স 2014। কেন? এক্ষেত্রে কাজটা, এক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, 2014 একটা নির্দিষ্ট সময়, আর 10 বছরটা একটা পিরিয়ড অফ টাইম, একটা সময়ের ব্যাপ্তি। তার জন্য এখানে ফর হয়েছে আর পরেরটা সিন্স হয়েছে। এইটুকু জ্ঞান তোমাদের আছে, কারণ এটা আগেও তোমাদেরকে করানো হয়েছিল, একই জাতীয় সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? ওকে, চলো নেক্সট আমরা যাচ্ছি ফিউচার টেন্স। ফিউচার টেন্স সবার প্রথমেই আসবে সিম্পল ফিউচার, একদমই সহজ। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারের ক্ষেত্রে কোন একটা কাজ কি হবে, আমরা করব। যেমন আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এক্ষেত্রে সবাই জানো যে সবার প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে একটা শ্যাল অথবা উইল, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্ব বসবে। তাহলে আমি এখানে এটাও তোমরা এটুকুও জানো যে আই এর সঙ্গে শ্যাল হয়, আই শ্যাল, উই শ্যাল, গান আছে একটা, উই শ্যাল ওভারকাম, আর বাদ বাকি রাম শ্যাম যদুমতো যে নামই থাকুক না কেন তার সঙ্গে উইল বসবে। এটা কি হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে। আর যদি কথা বলার ক্ষেত্রে তুমি সব জায়গায় উইল ব্যবহার করতে পারো, শ্যালের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে নিয়ম মতো শ্যাল এবং উইলের ব্যবহার তোমাকে বলে দিলাম। তাহলে আইয়ের সঙ্গে শ্যাল এবং উইলের সঙ্গে কিন্তু শ্যাল বসবে, ঠিক আছে। এবং হি এর সঙ্গে কি বসবে, উইল বসবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে আমি স্কুলে যাব, তাহলে কি হবে বলো তো? I shall go to school. আই শ্যাল I go to school. গো টু স্কুল। গো টু স্কুল। ঠিক আছে, এবার বললাম সে স্কুলে যাবে, কি হবে বলো তো? He will go to He school. He will goes to school. he will to হি উইল আবার গোস কোথা থেকে আসছে? এটা আমরা না সরি প্রেজেন্ট টেন্স সরি লিখছি না, হ্যাঁ হি go উইল to গো school. টু স্কুল। এইটুখানি তো সবাই জানো, এটা হচ্ছে আমি স্কুলে যাবে এবং সে স্কুলে যাবে, তাই তো? এটা সবাই জানো, কিন্তু এটা আমি তোমাদের শেখাচ্ছি না। এবার আমি যেটা বলবো সেটা শিখতে হবে। আমি স্কুলে যাব, এটা ছিল আমি স্কুলে যাব, আর পরেরটা ছিল সে স্কুলে যাবে। সে স্কুলে যাবে, সে স্কুলে যাবে। একই সঙ্গে বাংলা এবং ইংলিশ লিখে পড়ানো যে কি টাফ বিষয়, যে করে সেই জানে। তো যাই হোক, আমি স্কুলে যাব এবং
সে স্কুলে যাবে, এটুকু কিন্তু সবাই বুঝতে পারছো। এখন এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি যদি আরেকটি সেন্টেন্স এখানে লিখি, আমি স্কুলে যাবই, আমি স্কুলে যাবো আছে তো, এর সঙ্গে একটা আই যুক্ত করে দিই, আমি স্কুলে যাবই, অর্থাৎ I shall go, নাই? Sir, I তো have তোমার to go to জন্য school. কেউ, বেশ ঠিক আছে শুনছি, তোমার জন্য I কেউ স্কুলে, must go. আচ্ছা এই মাস্টার সবে কিনা একটু দেখছি, মন দিয়ে শোনো, আমি বলছি তোমাদের বলতে হবে না, আমি বলছি তোমাদের বলতে হবে না, মন দিয়ে শোনো। ধরো আমি স্কুলে যাবই, এখানে একজন বলছে মাস্ট, মানে প্রতিশ্রুতি এখানে আছে, তোমার জন্য কেউ একজন স্কুলে অপেক্ষা করবে, তো বৃষ্টি বন্যা ঝড় যা ইচ্ছা তাই হয়ে যাক, তুমি স্কুলে যাবেই যাবে, এরকম একটা কথা দিয়েছো কাউকে। তো এই জাতীয় যখন কথা হবে, সেন্টেন্স হবে, তখন বেসিক্যালি কি হবে দেখো, এখানে কি বলেছে, আমি স্কুলে যাবই, এই ক্ষেত্রে হয়ে যাবে আই উইল গো টু স্কুল। এবং পরের সেন্টেন্সটা আমি লিখি, তারপরে বলছি সে স্কুলে যাবেই, অর্থাৎ তার জন্য কেউ অপেক্ষা করবে, সেই জন্য সে যাবেই যাবে। তো সেই জন্য এক্ষেত্রে হি এর সঙ্গে হয়ে যাবে শ্যাল, যেটা কখনোই নিয়ম মতো বসে না, কিন্তু এখানে শ্যাল বসবে, তাহলে হি শ্যাল গো টু স্কুল, মানে সে স্কুলে যাবেই যাবে। ঠিক আছে, এবার কেন এটা হচ্ছে সেটা বলে দিচ্ছি। এটা সত্যি হয়, এটা সত্যি হয়, না না সত্যি হয় না, আমি তো গল্প বলছি। মানে আগে এটা করেছিলাম, তারপরে একটা স্যার বলেছিল না আমাদের এটা কখনোই হয় না, আমাকে বলেছিল, আমার মনে আছে আচ্ছা, আমি এটা করেছিলাম, বলেছিল। হুম, আচ্ছা শোন, সে যে বলেছিল তিনি এই বিষয়টা সম্পর্কে হয়তো অবগত নন, তাই বলেছিল। যাক যাই হোক, যেটা বলছি সেটা শোন, এটা গ্রামাটিক্যাল রুল অনুসারে হয়। এখন এটা খুব রেয়ার কেসে ব্যবহার হয়, আমরা সাধারণ সেন্টেন্সে এটা ব্যবহার করি না। মানে আমরা সাধারণ কেসে কি করবো, আমি স্কুলে যাবই, আই মাস্ট গো, আমরা মাস্ট ব্যবহার করি, অর্থাৎ কথা বলার সময় বা লেখার সময় তাই করি। কিন্তু যদি আমরা কোনো এরর কারেকশনের ক্ষেত্রে যাব, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের ক্ষেত্রে, যখন এই যে WBCS পরীক্ষার ক্ষেত্রে কি হয়, বঙ্গানুবাদ দেওয়া হয়, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয়, জানো নিশ্চয়ই, তখন তোমাকে বোকা বানানোর জন্য এই জাতীয় সেন্টেন্সই দেবে, অর্থাৎ স্টুডেন্ট জানবে না, জানো নিশ্চয়ই এক্সেপশনাল কেসগুলোই দেওয়া হয়, সাধারণ বিষয় সবাই পারে। তো নিয়মটা হচ্ছে যে যদি কোনো একটা জায়গায় ডেফিনেটলি কোনো একটি কথা বলা থাকে, তখন শ্যাল এবং উইল নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। এটা কখন হয়, যখন কোনো ঘটনা ঘটবেই এরকম একটা সম্ভাবনা তৈরি হয় তখন। আর এই স্থান পরিবর্তন করেছে মানেই আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা ডেফিনেটলি হতে চলেছে। ঠিক আছে, এখন এটা কখন ঘটবে, যখন তুমি সেন্টেন্সটাকে ফিউচার টেন্সের বাক্যের মতো করেই লিখতে চাইছো এবং ডেফিনেটলি বোঝাতে চাইছো, তখনই তুমি একমাত্র ব্যবহার করবে। এখন তোমার কাছে যদি বলে যে আমি স্কুলে যাবোই, এটাকে ট্রান্সলেট করো, তো তোমার কাছে তো অনেক উপায় আছে, আই মাস্ট গো এরকম বলতে পারো, আই সার্টেনলি গো, বা আই মাস্ট গো দেয়ার, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি না, আমরা বলতে চাইছি আমি এটাকে ফিউচার টেন্সের সেন্টেন্স হিসেবেই ব্যবহার করব, কিন্তু আমি একটা ডেফিনেটলি বোঝাবো আর একটা নর্মাল বোঝাবো, যে যেতেও পারি বা যাব ইত্যাদি। তাহলে এইটা বোঝানোর আচ্ছা জন্য শ্যাল এবং উইল নিজেদের স্থান পরিবর্তন করে, এটা একটা এক্সেপশনাল বিষয় বা এক্সেপশনাল কেস, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বা দেখালাম। কখনো হ্যাঁ কখনো স্যার, যদি, এটা স্যার বলো। স্যার এটা ওই আমরা যখন ওই ছোটবেলায় শিখেছিলাম, আমাদের এইভাবে শেখানো হয়েছিল যে কর্তা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় হুম, তখন অক্সিলারি গুলো চেঞ্জ হয়ে যাবে। বাহ, ভেরি গুড ভেরি গুড, ঠিক বলেছো, এইভাবে আমাদের একদম correct। শিখিয়েছিল টিউশন হ্যাঁ মাস্টার। ওইটাই, ওই নিয়মটা এখানে আছে, তিনি কর্তা যখন শিখিয়েছেন দৃঢ় খুব প্রতিজ্ঞ হবে। ভালোভাবেই, মানে তোমাকে শিখিয়েছেন। আগেরও যে কথাটা তুমি বললে হ্যাড ব্যবহৃত হবে, ওটা আমার ভালো লাগলো। এটাও তুমি যেটা বলেছো এটা একদম ভালো বলেছো। তার মানে যিনি তোমাকে ইংলিশ শিখিয়েছেন তিনি যথেষ্ট ভালোভাবেই শেখানোর চেষ্টা করেছেন। তাহলে এখানে ঠিকই বলেছো যে যখন ডেফিনেট বিষয় হয় কর্তার ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে, তখন এই শ্যাল এবং উইল তাদের স্থান, মানে অক্সিলারি ভার্ব এগুলো তাদের স্থান পরিবর্তন করে, যেটা আমি করে তোমাদের সামনে দেখালাম এবং বাংলাতে লিখেও দেখালাম যাতে বুঝতে পারো। এবার আমরা আসবো, হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াস, টেন্সের ক্ষেত্রে আসবো।
ফিউচার কন্টিনিউয়াসে কি, ভবিষ্যতে কোন একটা ঘটনা ঘটতে থাকবে। যেমন আমি 6 মাস ধরে টেট প্রিপারেশন নিতে থাকবো, আমি 6 মাস ধরে টেট প্রিপারেশন নিতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কোন একটা ঘটনা ঘটতে থাকছে বেসিক্যালি। এটার মধ্যে তেমন কিছু বোঝানো নেই, আমি জাস্ট একটা সেন্টেন্স লিখছি। আমি কাজটি করতে থাকবো, ধরো লিখলাম আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, কি হবে? আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল, এক্ষেত্রে কিন্তু এটা বি বসবে, তাহলে আই শ্যাল বি, আই শ্যাল বি, কাজ মানে করা মানে ডু, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার মানে আই শ্যাল বি ডুইং, কি থাকবে? কাজটি, ওয়ার্ক। তার মানে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। প্রশ্ন যদি করো আমি কি কাজটি করতে থাকবো, শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ শ্যালটা আগে চলে আসবে, শ্যাল আই, তার পরে কিন্তু বি পড়বে, শ্যাল বি আই নয়। যখনই শ্যাল বি উইল বি থাকে তখন এই ফর্মেই পরিবর্তনটা ঘটে, শ্যাল বি এবং উইল বির মাঝখানে সাবজেক্ট চলে আসে, তাহলে শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে থাকবো, কোশ্চেন মার্ক হবে। আমি কাজটি করতে থাকবো না, আমি কাজটি করতে থাকবো না, আই শ্যাল নট ডুইং দ্য ওয়ার্ক, তখন আই শ্যাল নট ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আর আমি কাজটি করতে থাকবো না, আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে? আই শ্যাল নট, অর্থাৎ নট কথাটা আমি বলতে চাইছিলাম যে নট কথাটা এই শ্যাল বির মাঝখানে বসে যাবে সব সময়। মানে দুটো জিনিস তোমাদের এখান থেকে একটু দেখালাম, সেটা হলো যে যখন কোশ্চেন মার্ক হবে তখন সাবজেক্ট চলে আসবে শ্যাল বির মাঝখানে, আর যখন নেগেটিভ হবে তখন নট কথাটা চলে আসবে শ্যাল বির মাঝখানে। এই হচ্ছে গিয়ে একটুখানি মনে রাখতে হবে, আর কিছু না। এই যে আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে এর থেকে আর কিছু বলার কিছু নেই, বা এখানে তেমন কিছু কঠিন বিষয় নেই, এবং এগুলোর ব্যবহারও ভীষণ পরিমাণে দিন দিন কমে যাচ্ছে, দরকার হয় না, মানে ব্যবহার করা হয় না খুব একটা। সেই জায়গা থেকে এখান থেকে আর জটিলতা এর মধ্যে বিষয় কিছু নেই। এবার আসবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স, এটারও ব্যবহার বর্তমানে অনেক কম। এটার ক্ষেত্রে কি হবে, ভবিষ্যতে দুটো কাজ ঘটবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকটি কাজ তুমি করে ফেলবে বা করতে থাকবে। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে দুটো কাজ হবে এবং তুমি একটা কাজ শুরু হওয়ার আগে আরেকটা কাজ শেষ করে ফেলবে, এরকম অর্থে ব্যবহৃত হবে। যেমন ডিসেম্বরে টেট পরীক্ষা হবে, তার আগে আমি প্রিপারেশন নিয়ে ফেলবো, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল, ঠিক আছে? অর্থাৎ ভবিষ্যতে ডিসেম্বরে টেট পরীক্ষা হবে, ডিসেম্বরে টেট পরীক্ষা হবে, তার আগে আমি টেট পরীক্ষা নিয়ে ফেলবো, টেট প্রিপারেশন নিয়ে ফেলবো, ফিউচার পারফেক্ট। কিরকম হচ্ছে বিষয়টা? তাহলে আমি একটা সেন্টেন্স দেখি, যেমন বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো, এরকম একটা সেন্টেন্স দেখি, বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো। এখানে কোনটা আগে ঘটেছে, বাবা আগে আগে আসবে না কাজটা আগে হবে? কাজটা আগে কাজটা হবে। করে রাখবে। কাজটা একই বিষয়, যখনই দুটো কন্ডিশন চলে আসবে সবসময় প্রশ্ন করবে যে কোনটা আগে হচ্ছে, যেটা আগে হবে সেটা ওই যে টেন্সের ওটা প্রশ্ন সেই টেন্স অনুসারে কিন্তু হবে। তাহলে অবশ্যই কি হবে, বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো, তাহলে আমি কাজটি করে রাখবো, তাহলে আমি কাজটি করে রাখবো, আই শ্যাল, এখানে ফিউচার পারফেক্ট আছে, পারফেক্ট মানেই কিন্তু এখানের সঙ্গে একটা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এই কথাটা যুক্ত হবে, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ,
এইটার মধ্যে একটা কিছু একটা যুক্ত হবে, তাহলে আই শ্যাল এর সঙ্গে আই শ্যাল হ্যাভ বসবে। তাহলে আই শ্যাল হ্যাভ কাজ করা, করা ইংলিশ ডু, এবং তার যেহেতু এখানে হ্যাভ কথাটা বসেছে, হ্যাভ এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে ডু এর থার্ড ফর্ম ডান। তাহলে আই শ্যাল হ্যাভ ডান, কি করব, কাজ, দা ওয়ার্ক। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক কি করার আগে, বাবা আসার আগে। তাহলে এখানে আগে হচ্ছে বিফোর, কে আসবে, বাবা, তাহলে ফাদার। এখানে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা আমি আগের বার একবার বলছিলাম যে প্রেজেন্ট টেন্স হবে, ফিউচার টেন্সে প্রেজেন্ট টেন্স চলে আসবে। ফাদার, তার সঙ্গে কিন্তু কামস কথাটা হবে, কারণ ফাদার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তারপরে যে ভার্ব বসে সেটার সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই যুক্ত হয়েছে। তাহলে কি মনে রাখবে এখান থেকে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো কাজ ঘটবে, এবং দুটো কাজের মধ্যে একটা কাজ যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে, পরের অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্টেড হবে বা পরিবর্তিত হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, পরের শেষ আমাদের টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটার ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটতে থাকবে আগেরটার মতোই, এখানেও দুটো কাজ হবে এই মতোই, মানে বাবা আসার পূর্বে আমি কাজটি করতে থাকবো, এরকমই দুটো কাজ হবে। কিন্তু ডিফারেন্স কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? দ্যাট ইজ, উপরেরটার সঙ্গে কোনো টাইমের উল্লেখ ছিল না, অর্থাৎ বাবা আসার আগে আমি 3 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো এরকম কোনো কথা উপরে বলেনি, কিন্তু নিচের ক্ষেত্রে একটা টাইম বাউন্ডারি থাকবে, অর্থাৎ একটা সময়ের উল্লেখ এখানে থাকবে। সময়ের উল্লেখ ছাড়া এক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। ঠিক আছে, যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর পড়তে থাকবে। তোমরা সবাই গ্রাজুয়েশন করেছো এখানে, তার মানে ডিগ্রি পাওয়ার আগে নিশ্চয়ই 3 বছর পড়েছিলে। তুমি টেট পাস করার আগে 6 মাস প্রিপারেশন নিতে থাকবে, অর্থাৎ মিনিমাম 6 মাস তোমাকে প্রিপারেশন নিতে থাকতে হবে। তার মানে দুটো কাজ এক্ষেত্রে ঘটছে, একটা যে টেট পাস তুমি করবে ফিউচারে, আর 6 মাস প্রিপারেশনও তুমি নিতে থাকবে, বাট এখানে একটা টাইম বাউন্ডারি আছে যে তুমি 6 মাস প্রিপারেশন নিচ্ছ। আর আমি যদি বলি তুমি টেট পাস করার আগে প্রিপারেশন নিতে থাকবে, সেটা কিন্তু অন্য বিষয়, সেক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট হয়ে যাচ্ছে, আর সময়ের উল্লেখ থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কারণ একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছে সেই কারণে। ধরো আমি লিখছি সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর পড়তে থাকবে, এই কথাটাই লিখছি, সে ডিগ্রি পাবার পূর্বে 6 মাস, না 6 মাস নয়, ডিগ্রি মানে 3 বছর, 3 বছর পড়তে থাকবে, একটা সেন্টেন্স লিখলাম। তাহলে এখানে কি করেছে, ডিগ্রিও পেয়েছে, পড়তেও থেকেছিল। কোনটা আগে করবে, আগে পড়বে না আগে ডিগ্রি পাবে? আগে পড়বে আগে পড়বে তারপর ডিগ্রি পাবে, তাহলে সে পড়তে থাকবে। ঠিক আছে, সে 3 বছর পড়তে থাকবে, এটা ট্রান্সলেশন করতে হবে আগে। সে 3 বছর পড়তে থাকবে, তাহলে হি, তার সঙ্গে শ্যাল বা উইল এর মধ্যে কোনটা পড়বে, উইল, তারপরে একটা হ্যাভ আছে, হ্যাভ, তাহলে হি উইল হ্যাভ বিন। তার একটা কারণ হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা হ্যাড বিন কথা, মানে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ এর সঙ্গে একটা বিন কথা যুক্ত হয়, যেটা আগের বার ছিল না। এইটুখানি এখানে একটু মনে রাখতে হবে, এটা জানো তোমরা, তাও আমি মার্ক করে দিচ্ছি। তাহলে হি উইল হ্যাভ বিন, পড়তে থাকা, স্টাডি, STUDYING, কারণ কন্টিনিউয়াস, স্টাডিং, তাহলে হি উইল হ্যাভ বিন স্টাডিং 3 years,
সে 3 বছর পড়তে থাকবে, এটার মানে হচ্ছে এটা, সে 3 বছর পড়তে থাকবে। হি উইল হ্যাভ বিন স্টাডিং 3 ইয়ার্স। এখানে একটা ফর কথাও যুক্ত করে দিতে পারো, কারণ পর একটা হ্যাঁ এটা ফরও ইউজ করতে পারো, সেটা বিপরীত কাজ করছে। হ্যাঁ, তাহলে হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 ইয়ার্স, কিসের পূর্বে? ডিগ্রি পাওয়ার পূর্বে, তাই তো? তাহলে বিফোর এখানে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সে ডিগ্রি পাবে, কি হবে? বিফোর হি গেটস ডিগ্রি। হি এর সঙ্গে গেটের সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 ইয়ার্স বিফোর হি গেটস ডিগ্রি। সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর প্রিপারেশন নিতে থাকবে। সে টেট পাস করার পূর্বে 6 মাস প্রিপারেশন নিতে থাকবে। বলো কি হবে? He will have been studying for 6 years before স্টার্টিং প্রিপারেশন, প্রিপেয়ারিং। preparing. তাহলে হি For উইল 6 হ্যাভ months. বিন প্রিপেয়ারিং For 6 months. 6 sorry 6 months. ফর 6 6 months. মান্থস। তারপরে বিফোর, Before he Before he আবার হি কোথা থেকে আসছে? আচ্ছা সে, ঠিক আছে বলো। বিফোর হি gets gets হি গেটস কোথা থেকে? তুমি কি ডিগ্রি পাবে নাকি? আমি কি না, না। বলেছি যে সে সার্টিফিকেট পাওয়ার আগে 6 মাস পড়তে থাকবে? বিফোর হি পাস সিম্পল হবে পিএসএস, অর্থাৎ পাস এস, পিএসএস পাস টেট। আচ্ছা এখানে পাস ঠিক নয় তো, টেট তো কোয়ালিফাই করতে হয়, তার মানে কোয়ালিফাইজ, তাই তো? Qualify. কোয়ালিফাইজ, পাস কি হবে স্যার? পাস যদি থাকে তাহলে পাসেস হবে না? সেটাই তো, সেই জন্য কোয়ালিফাই হবে। টেট। তাহলে যাই হোক, এটা মূল বিষয়টা যেটা, সেটা তোমরা কিন্তু এখান থেকে বুঝে গেছো যে কি হচ্ছে, পরিবর্তনটা কি হচ্ছে। আমি তোমাদেরকে যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে যে টেন্সটাকে বোঝানোর চেষ্টা করলাম, যে জায়গাগুলো একটুখানি দরকার তোমাদের, সেই জায়গাগুলো। এটা একটুখানি দেখে নিও, টেন্সের নোট আমাদের বইয়ে দেওয়া আছে, সেই নোটটা একটু ভালো করে পড়ে নিও, এটুকুই বলবো। আর স্যার স্যার হোমওয়ার্ক এখন যদি যেটা বানালেন স্যার এটা একটু স্যার দিয়ে দেবেন পিডিএফটা, এখন যেটা লিখলেন। পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আচ্ছা গোটা 20 হোমওয়ার্ক দিবেন স্যার? এখান থেকে হোমওয়ার্ক তো ওইভাবে হয় না, এটা একটু বুঝে নাও, পরে যখন প্র্যাকটিস সেট দেবো তখন টেন্সও থাকবে। এখান থেকে কোনো ট্রান্সলেশন বা কিছু তোমাদের আসবে না। স্যার অ্যাকচুয়ালি টেন্স আসেনি তো স্যার এই বিগত পরীক্ষা। কে বলেছে? আমি তো আগের দিনই তো, টেন্স আছে তো। আমি তো তোমাদের আগের দিনই দেখালাম যে টেন্স কিভাবে এসছে, এমনকি 22 সালের প্রশ্নপত্র টেন্স এসছে। 22 22এও টেন্স এসছে কিভাবে? একটা সেন্টেন্স দিয়ে বলেছে এটা কি জাতীয় সেন্টেন্স, মানে কোন টেন্সে আছে, এটাই জানতে চেয়েছে, সরাসরি জানতে চেয়েছে। পিডিএফটা দিয়ে দিলাম গ্রুপে, একজন বললে, মলয় বলেছে, দিয়ে দিলাম। বেশ, তোমাদের তাহলে আজকে এত দিক থাক। আচ্ছা একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলবে, আমি একটু বলে নিই। তোমাদের যে কটা ক্লাস অফ গেছে সেই ক্লাসগুলোর সিলেবাস শেষ করার দায়িত্ব টিচারদের। ক্লাস চলতে থাকবে, যদি সিলেবাস কমপ্লিট না হয় তাহলে আগস্টের পরেও ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? আর নেক্সট ডেতে যদি ম্যাডাম সুস্থ হয়ে যায় তাহলে আমার ক্লাসটা ম্যাডাম নেবে, যেহেতু ম্যাডামের দিনের ক্লাসটা আমি নিয়ে নিলাম। আর বাকি সাবজেক্টের সিলেবাসও খুব জলদি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। বলো এবার। স্যার যদি একটা একটু মানে ক্লাস হবে স্যার সেদিন যদি একটু সকালে বলে দেওয়া হয় বা বলে দেওয়া হয় তাহলে একটা সুবিধা হয় স্যার।
কোন ব্যাপারে? এই ক্লাসে ধরুন আজকে ইংলিশ হবে, কাল বাংলা হবে, কাল যাই কিছু হোক, কিন্তু স্যার একটু বলে দিন তো, মানে এখন আমরা তো রুটিন মাফিকই চলছি, আমরা তো রুটিন মাফিকই এগোচ্ছি। এটার সমস্যাটা হচ্ছে যে ধরো কোনো একটা দিন কোনো একটা ম্যাডাম অসুস্থ, তখনই আমাদের রুটিনটা হচপচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা রুটিনের বাইরে কেউ পড়াচ্ছি না, রুটিনের মাফিকই চলছি, কিন্তু এখন যদি কেউ অসুস্থ হয় আমি কি বলবো, বল, কিছু করার নেই, না না তখনই আমাদের এদিক হচ্ছে, বুঝতে গেল? রুটিন তো আছে তোমাদের কাছে, অনুসারে ক্লাস হচ্ছে। আরেকটা স্যার, যদি ইবিএস এর যদি একটু মানে ক্লাস বাড়ানো হবে কি স্যার? ইবিএস আগস্ট মাসের ইবিএস আগে সিলেবাস শেষ হয়ে যাক, স্যার হবে না নাকি? সিলেবাস ইবিএস এর আগে সিলেবাস শেষ হোক, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরেও ম্যাডামকে বলা হয়েছে যে প্রত্যেকটা টপিক থেকে উনি একটু এক্সটেন্ড করবেন, মানে আরো কিছু মেটেরিয়ালস রেডি করছেন, সেই বিষয়গুলো তোমাদেরকে এমনিতেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওয়েট করো, সিলেবাস শেষ হতে দাও, সবই করে দেবো, নো প্রবলেম। স্যার বলো। পায়েল ম্যাডাম ক্লাস হবে না? হুম, পায়েল ম্যাডামের আর ক্লাস হবে না? হ্যাঁ অবশ্যই হবে। ওই ম্যাডামকে যে কটা টপিক দেওয়া হয়েছে, মানে আমাদের, জিওগ্রাফি পোরশনটা। হ্যাঁ ওইটা শেষ হয়ে গেলে আবার পায়েল ম্যাডাম ক্লাস নেবে। ঠিক আছে, ঠিক আছে। চলো। এই ম্যাডামটার পরে কি বুঝতে পারো? মানে আমি একটু দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে দিই।